সময়ের গল্পের আসরে সবাইকে স্বাগত। আজ পড়ব শ্রী পারাবতের একটি উপন্যাস। 1927 সালে বাংলাদেশে জন্ম শ্রী পারাবতের আসল নাম প্রবীর কুমার গোস্বামী। তার মৃত্যু হয় 2010 সালের 2রা নভেম্বর। পেশায় কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার শ্রী পারাবত মূলত ঐতিহাসিক উপন্যাসের জন্যই পরিচিত। আজ পড়ব তার লেখা আমি সিরাজের বেগম উপন্যাসের প্রথম পর্ব। পুরোটা শোনার অনুরোধ রইল এবং যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ। নায়িকা নয়, এ কাহিনীর নায়ক অতি সাধারণ ঘরের এক অসাধারণ মেয়ে। নাম তার লুৎফা। সুবে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজের ঘরণী। নবাব সিরাজউদ্দৌলা এ কাহিনীতে এক পার্শ্ব চরিত্র মাত্র। শুরু করছি আমি সিরাজের বেগম। আমি জারিয়া, কৃতদাসী। শুধু এইটুকুই জানি নিজের সম্বন্ধে। নবাব আলীবর্দীর বিরাট মহলের অসংখ্য জারিয়াদের মধ্যে আমি একজন। কোথা থেকে এলাম, কে আমার মা, কে আমার বাবা তাও জানি না। স্বপ্নের মধ্যে শুধু একটা ছবি মনের মধ্যে মাঝে মাঝে ভেসে ওঠে। সে ছবি ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতো। গ্রামে খড়ে ছাওয়া এক শান্তির নীড় দানবীয় আক্রমণে দাও দাও করে জ্বলে উঠল একদিন। আর্তনাদ করে আমাকে কোলে তুলে নিয়ে কুটির থেকে ছুটতে ছুটতে বার হয়ে এলো এক নারী। বাইরে সারি সারি ঝকঝকে পোশাকে দাঁড়িয়ে রয়েছে অসুরের দল, মুখে তাদের পৈশাচিক হাসি। তাদের সম্মুখে এক গ্রাম্য যুবকের সুঠাম নগ্ন দেহ রক্তাপ্লুত অবস্থায় পড়ে রয়েছে উপুর হয়ে। সে দৃশ্য দেখে আমাকে কোলে নিয়ে নারী চিৎকার করে আছড়ে পড়ে। তারপর তার কি হয়েছিল স্পষ্ট মনে নেই। অসুররা তার হাত ধরে টানতে টানতে নিয়ে গিয়েছিল। গৃহদাহের আগুনের সামনে বসে আমি কাঁদছিলাম। গায়ে লাগছিল তাপ আর মাথায় যন্ত্রণা। নারীটি পড়ে যাওয়ার সময় আঘাত লেগেছিল আমার মাথায়। সেই সময় এক মলিন বেশি পুরুষ চোরের মতো চুপি চুপি এসে আমাকে কোলে তুলে নিয়ে ঝোপঝাড়ের মধ্যে দিয়ে পালিয়েছিল। ব্যাস এইটুকুই, আর কিছু মনে নেই। কিন্তু এ হয়তো শুধু স্বপ্নই। কোথা থেকে এলাম এ কথা বয়স্ক জারিয়াদের জিজ্ঞাসা করলে তারা রেগে ওঠে। বেগম সাহেবাকে প্রশ্ন করতে সাহস হয় না, যদিও তিনি আমাকে খুবই স্নেহ করেন। আমি 14 বছরের বালিকা বলেই যে আমার প্রতি তার স্নেহ তা নয়। আমার নাকি অসাধারণ রূপ। অনেক সময় কাছে ডেকে নিয়ে এমনভাবে আমার দিকে চেয়ে থাকেন বেগম সাহেবা যে লজ্জা হয়। চারিদিকের বড় বড় আরশিতে নিজের রক্তিম মুখখানা ভেসে উঠতে দেখে মাথা নিচু করি। বেগম সাহেবা আমার সে অবস্থা দেখে হেসে ওঠেন। আমাকে টেনে নিয়ে আমার বুকের দুপাশে তার 2 হাত চেপে ধরে বলেন, না, তুই এখনো ছোট আছিস। গা শিরশির করে ওঠে। তিনি হেসে তাকিয়ার ওপর গড়াগড়ি যান। আমি পালিয়ে আসি। কিন্তু পালিয়ে যাবই বা কোথায়? জারিয়াদের মধ্যে আমার স্থান নেই। আমি ওদের 2 চোখের বিষ। তাদের এই ব্যবহারে আমার চোখ ছলছল করে ওঠে। হামিদা তাই দেখে মুখ ভেঙচিয়ে বলে, কাঁদলে আমাদের মন ভিজবে না। রূপের দিমাকে তো মাটিতে পা পড়ে না। সব সময় শুধু বেগম সাহেবার কাছে থাকিস। এখন আবার এখানে কেন? সেখানে যা। হামিদারা সবাই যেন আমাকে হিংসা করে। আমার কি দোষ বুঝি না। বেগম সাহেবা যে মাঝে মাঝে আমাকে ডেকে কথা বলেন, সে কি আমার অপরাধ? তার কাছে যেতে আমারও তো ভয় করে। সে কথা হামিদারা বুঝবে? বললেও বিশ্বাস করবে না। তাই নির্জন এক গবাক্ষের সামনে দাঁড়িয়ে আমার দিন কাটে। এ গবাক্ষের পাশ দিয়ে লোক চলাচল করে না। বেগম মহলের একেবারে নির্জন কোণে এটা। এখানে আমি নিশ্চিন্ত। নিজেকে খুঁজে পাই এখানে। সামনের বাগিচা পার হয়ে দূরের রাস্তা নজরে পড়ে এখান থেকে। সেখানে কত লোকের মিছিল। কাটরার মসজিদের আজান ধ্বনি এখানে দাঁড়িয়ে কান পেতে শুনি। কিরিটকণা গ্রামে কিরিটেশ্বরীর মেলায় যেতে নানা দেশ থেকে হিন্দুরা এই পথেই নদীতে খেয়া পার হয়। আমি চেয়ে দেখি আর ভাবি, এদের সবারই আত্মীয় স্বজন
বাবা মা রয়েছে, আমার তো কেউ নেই। আমার মতো কি একজনও এদের মধ্যে নেই? এই গবাক্ষই আমার সান্ত্বনা, আশ্রয়ও। এখানে হাত রেখে বছরের পর বছর দাঁড়িয়ে থাকতে থাকতে জায়গাটা হয়েছে মসৃণ। অজ্ঞাতে চোখের নোনা জল পড়ে পড়ে এক ধার হয়েছে বিবর্ণ। সেই মসৃণ বিবর্ণতাই যেন একে টেনে এনেছে আমার আরও কাছে, আমার পরম আত্মীয় করে তুলেছে। প্রাসাদের চাকচিক্য আর হৃদয়হীনতা যেন গবাক্ষ থেকে কিছু দূরে থমকে দাঁড়িয়ে পড়েছে, আর এগোতে পারে না। স্মৃতির অস্পষ্টতা যেদিন প্রথম দানাভেদে স্পষ্ট হয়েছে, সেদিন থেকেই আমার এই গবাক্ষ। মনে আছে, যখন ছোট ছিলাম এখানে দাঁড়িয়ে আমি বাইরের দৃশ্য দেখতে পেতাম না। আমার মাথা অত উঁচুতে পৌঁছতো না। নবাবের জুতো রাখার একটা ছোট চৌকি লুকিয়ে এনে রেখে দিয়েছিলাম এখানে। তার উপর দাঁড়িয়ে চেয়ে থাকতাম বাইরের দিকে। এখন আর সে চৌকির প্রয়োজন হয় না, বেশ বড় হয়েছি। সব সময় ভয় হয় এখান থেকেও একদিন সবাই মিলে আমাকে সরিয়ে দেবে। এখনও কারো নজরে পড়েনি, তাই মহলের এই জায়গাটার গুরুত্ব এত কম যে নজরে পড়ার কথাও নয়। তবু একদিন ঘসেটি বেগমকে এদিকে আসতে দেখে বুকের ভেতর ছ্যাঁত করে উঠল। তাকে সব জারিয়ারাই ভয় করে, তাকে দেখলেই সবার পা কাঁপে। জারিয়াদের দেখে দেখে আমার মনেও তার সম্বন্ধে একটা অজ্ঞাত ভীতি ভাব জন্মেছিল। অথচ তার ওই রূপ, অমন টানা টানা চোখের দিকে চাইলে মনে হয় না যে তাতে ভয় পাওয়ার মতো কিছু রয়েছে। অমন রূপ হয় শুধু বেহেশতের পরীদের। জারিয়াদের দেখা দেখি আমার মনে ভয় জন্মালেও তাদের মতো থরথর করে আগে কখনো কাঁপতাম না আমি। কিন্তু যেদিন দেখলাম অমন অপরূপ চোখও আগুনের মতো জ্বলে ওঠে, অমন সুন্দর নাসারন্ধ্র রাগে বীভৎস দেখায়, যেদিন দেখলাম নবাব নিজে এবং বেগম সাহেবা কন্যার প্রতাপের কাছে অসহায়ের মতো বোবা হয়ে গেলেন, সেদিন থেকে অন্যান্য জারিয়াদের মতো আমিও তার নামে কাঁপতে শুরু করলাম। সেদিনের কথা আজও আমার মনের মধ্যে জ্বলজ্বল করছে। মহলের 50টা আরশি ভেঙে চুরমার করে দিয়েছিল ঘসেটি, আর সেই ভাঙা কাঁচ আমরা সবাই মিলে পরিষ্কার করেছিলাম। আমাদের কারো মুখে বিরক্তির মৃদু গুঞ্জনও শোনা যায়নি। কাঁচে অনেকের হাত ক্ষতবিক্ষত হলো, কিন্তু কেউ দাওয়াইয়ের জন্য হাকিম ডাকতে সাহস পায়নি। আরশির কাঁচে বিষ থাকে জেনেও টু শব্দটি পর্যন্ত করেনি কেউ। অথচ সেদিন ঘসেটিকে অন্যায় কিছু বলেননি বেগম সাহেবা। নওয়াজিস মোহাম্মদ খাঁর সঙ্গে শাদী হয়েছে তার, কিন্তু তার কাছে ঢাকায় যাবে না ঘসেটি। এ কেমন কথা? নওয়াজিস খাঁ মুর্শিদাবাদে এলে সে কথা বেগম সাহেবা বলেছিলেন কন্যাকে। তাতেই এত কাণ্ড। যে নবাবের রাজ্যে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, সেই নবাবের চোখের সামনে ঘসেটি উন্মাদের মতো একটার পর একটা আরশি ভেঙে ফেলল। চোরের মতো দাঁড়িয়ে দেখলেন নবাব আলীবর্দী স্বয়ং। আরশি ভেঙে নবাবের সামনে ছুটে এসে ঘাড় বেঁকিয়ে উদ্ধত ভঙ্গিতে ঘসেটি বলল, নওয়াজিস যদি কখনো নবাব হয় তবেই আমি তার কাছে যাব, নইলে নয়। তার কথা শুনে নবাব আলীবর্দীর মুখে এক বিচিত্র হাসি ফুটে ওঠে, আবার তখনই মিলিয়ে গিয়েছিল। তিনি বলেছিলেন, তাহলে তুমি এখানেই থাকো। সেই ঘসেটিকে গবাক্ষের কাছে এগিয়ে আসতে দেখে আমার বুকের ভেতরটা কেঁপে ওঠাই স্বাভাবিক। পালিয়ে যাওয়ার উপায় নেই, আবার না গেলেও যে ভাগ্যে কি আছে কে জানে। পাথরের মতো দাঁড়িয়ে রইলাম আমি। ঘসেটি বেগম অন্যমনস্ক হয়ে হাসতে হাসতে আসছিল। নিজের মনে কি ভেবে নিজেই হাসছিল। আস্তে আস্তে হঠাৎ থেমে গেল সে। তারপর যেদিক থেকে এসেছিল সেই দিকে কিছু দূর দ্রুত চলে গেল। সেই সুযোগে গবাক্ষ থেকে চট করে সরে আমি একটা কোণে আশ্রয় নিলাম। রাত্রি না হলেও সূর্য ডুবে গিয়েছে তখন। যেখানে আশ্রয় নিলাম সে জায়গাটা বেশ অন্ধকার। সহসা কারো চোখে পড়ার ভয় নেই। সেখানে দাঁড়িয়ে স্তব্ধ হয়ে থাকি পদশব্দের অপেক্ষায়। কিন্তু অনেকক্ষণ কিছু শুনতে পেলাম না। ভাবলাম
হয়তো আর আসবে না। খেয়ালি বেগম আপন খেয়ালে এদিকে চলে এসেছিল, আবার চলে গিয়েছে। সামনে এগিয়ে গিয়ে দাঁড়াবো কিনা ভাবছি, এমন সময়ই সেই পদশব্দ। আমার বুকের ভেতর ধুকধুক শব্দ, তার তালে তালে সর্বাঙ্গ নড়তে থাকে। ঘসেটির কানে সে শব্দ যাবে, ভয়ে 2 হাত দিয়ে বুক চেপে ধরি। কিন্তু এ কি? কবাক্ষের সামনে তো ঘসেটি বেগম নয়, এক অপরিচিত দীর্ঘদেহ পুরুষ দাঁড়িয়ে রয়েছে সেখানে। বেগম মহলে কিভাবে প্রবেশ করলো? এত লোকের চোখে ফাঁকি দিয়ে এখানে এলোই বা কী করে? নবাব বংশের কেউ নয়, সবাইকেই তো আমি চিনি। তবে কে এই পুরুষ? একবার ভাবি ছুটে গিয়ে বেগম সাহেবাকে খবর দিই, কিন্তু লোকটির কোমরে দীর্ঘ খারসান ঝুলতে দেখে ভরসা হলো না। কী উদ্দেশ্য নিয়ে এসেছে কে জানে। অমন সুন্দর বীরত্ব ব্যঞ্জক যার চেহারা, সে কি কখনো খারাপ কিছু করতে পারে? এই চেহারার দিকে যে দুদণ্ড তাকিয়ে থাকতে ইচ্ছে হয়। তবু বলা যায় না, চেহারা মাপকাঠি হলে ঘসেটিও অমন পিশাচি হতো না। নবাবের কোনো অমঙ্গল হবে না তো? ভাবতেই গায়ের মধ্যে ছমছম করে। বেগম সাহেবাকে খবরটা দিতেই হবে, কিন্তু পুরুষটির পাশ দিয়ে যেতে গেলেই মাথা কাটা পড়বে। একদিকে মৃত্যু ভয়, অপরদিকে নবাবের কথা ভেবে মনের ভেতর খচখচ করতে লাগলো। কিছুক্ষণ চোখ বন্ধ করে স্থির হয়ে দাঁড়িয়ে থাকি, ভয়কে জয় করবার উদ্দেশ্যে। তারপর চোখ খুলি। এবার ছুটতে হবে। মাথার ওড়নাকে কোমরে জড়াই। একবার লোকটিকে দেখতে হবে সামনাসামনি দাঁড়িয়ে রয়েছে কিনা। বাইরের দিকে সে যদি চেয়ে থাকে তবেই ছুটে যাওয়ার সুযোগ পাব। উঁকি দিতেই স্তম্ভিত হলাম। অপরিচিত পুরুষটির সঙ্গে আলিঙ্গনাবদ্ধ অবস্থায় ঘসেটি বেগম। ঘসেটির চোখ বাঘের মতো জ্বলজ্বল করে, তার নাক সাপের মতো ফোঁস ফোঁস করে। আমার হাত পা অসাড় হয়ে এলো। পুরুষটির আলিঙ্গনে ঘসেটির সারা দেহ নিষ্পেষিত হচ্ছে, যেন এখনই তার হাড়গুলো সব গুঁড়ো হয়ে যাবে। কিছুক্ষণ পরে পুরুষটি ছেড়ে দেয় তাকে, কিন্তু ঘসেটি ছাড়তে চায় না। সে আবার ঝাঁপিয়ে পড়ে। সে চায় আরও নিষ্পেষণ। আমার মাথা ঘুরে ওঠে। মনে হলো একটা ঘোর অন্যায় ঘটে চলেছে বেগম মহলের মধ্যে। পুরুষটির চোখে মুখেও তারই ছাপ। সে সংশয় চিত্তে এদিক ওদিকে বারবার দৃষ্টি ফেলে, ধরা পড়ে যাবার ভয়, যেন পালাতে পারলে বাঁচে। কিন্তু ঘসেটি উন্মত্ত। আরশি ভাঙার দিনে তাকে যেমন উন্মত্ত দেখা গিয়েছিল, এ তার চেয়েও বেশি। সেদিন তার চোখ মুখ আজকের মতো রক্তিম হয়নি। এ নিশ্চয়ই অন্যায়। বেগম সাহেবা আমার বুকের দুপাশে 2 হাত চাপ দিলে সেটা যেমন অন্যায়, এ তার চেয়েও হাজার হাজার লক্ষ গুণ অন্যায়। চোখ বন্ধ করে কাঁপতে থাকি। হঠাৎ ঘসেটির আর্তনাদে চমক ভাঙল। চেয়ে দেখি ছিন্ন ভিন্ন পোশাক নিয়ে মাটিতে পড়ে রয়েছে সে, আর পুরুষটি অদৃশ্য হয়েছে। খুন করে রেখে পালিয়ে গেল না তো? ছুটে ঘসেটির সামনে গিয়ে দাঁড়ায়। আমাকে দেখে চিৎকার করে ওঠে সে, কেন এসেছিস সেখানে? আপনাকে তুলবো? না না না, কে তোকে তুলতে বলেছে? ঘসেটি তাড়াতাড়ি পোশাক পরিচ্ছেদ সামলে উঠে দাঁড়ায়। আমি মুখ নিচু করে দাঁড়িয়ে থাকি। কোথায় ছিলি তুই? তার চোখে আগুন। আঙুল দিয়ে বিপরীত দিকে দেখিয়ে দিই। কথা বলার শক্তি ছিল না আমার। আর কাউকে দেখেছিস? না তো। ঠিক আছে, চলে যা আমার সামনে থেকে, দূর হ। আমি তাড়াতাড়ি পালিয়ে যাই। একেবারে বেগম সাহেবার ঘরে গিয়ে উপস্থিত হই। নবাব আলীবর্দী বেগম তখন আলবো তামাক সেবন করছিলেন। বাইরের ঘনিয়ে আসা অন্ধকারের দিকে চেয়ে তিনি যেন কিসের চিন্তায় মশগুল। নবাবের জন্যে হয়তো ভাবনা হয়েছে। বর্গীদের সঙ্গে যুদ্ধে লিপ্ত আছেন নবাব। জারিয়ারা বলাবলি করে যে নবাব তো শুধু যুদ্ধ করেন, রাজ্যের বাকি চিন্তা সবই বেগম সাহেবার। তাঁর পরামর্শেই নাকি বাংলা, বিহার, উড়িষ্যার ভাগ্য নিয়ন্ত্রিত হয়। আমি অত শত বুঝি না, তবে এটুকু জানি যে নবাব তাঁর সব কথাই শোনেন। তাঁর কপালে আজ যেমন রেখা ফুটে উঠেছে, নবাবের সঙ্গে আলোচনার সময়ও ঠিক এমনই রেখাই ফুটে ওঠে।
বেগম সাহেবার ঘরে হন্তদন্ত হয়ে ঢুকে পড়ে বুঝলাম মস্ত ভুল করেছি। তিনি যদি প্রশ্ন করেন কী জন্য এসেছি, তাহলে তো ঘসেটি বেগমের কথা বলা যাবে না। সে শুনতে পেলে আমার প্রাণ থাকবে না। হামিদার বোনের মতো দশা হবে। সামান্য দোষে তাকে বেগম মহলের ছাদ থেকে ঠেলে ফেলে দেওয়ার হুকুম দিয়েছিল ঘসেটি। শুধু হুকুম দিয়েই ক্ষান্ত হয়নি, সমস্ত জারিয়াদের ছাদের ওপর দাঁড় করিয়ে বলেছিল যে অবাধ্য হলে জারিয়াদের কি দশা হয় সচক্ষে দেখতে। হামিদার বোন তার পায়ের ওপর উপুর হয়ে প্রাণ ভিক্ষা চেয়েছিল, কিন্তু ফল হয়নি। নিজের হাতে ঘসেটি নাকি তাকে ঠেলে দিয়েছিল ওপর থেকে। আমি হামিদার বোনকে দেখিনি, অন্তত স্মৃতিতে তন্ন তন্ন করে খুঁজলেও তার কোনো হদিশ পায় না। তবু সে দৃশ্য আমার চোখে স্পষ্ট ভাসে। বেগম সাহেবাকে অন্যমনস্ক দেখে চুপি চুপি পালিয়ে আসবো ভাবলাম, কিন্তু দরজা পর্যন্ত যেতেই তার কণ্ঠস্বরে থামতে হলো। শোন। আমি তার দিকে ঘুরে স্থাণুর মতো দাঁড়িয়ে রইলাম। এদিকে আয়, গম্ভীর আদেশ। এক পা করে তার কাছে এগিয়ে যায়। কি চাস? কিছু না। কেন এসেছিলি তবে? পা টিপে দেব? আমার গলা কেঁপে ওঠে। তুই তো কোনোদিন পা টিপিস না। না টিপলে যে শিখতে পারবো না। শেষ চেষ্টা করি সহজ হবার। আমার কথায় বেগম সাহেবার মুখে মৃদু হাসির তরঙ্গ খেলে যায়। তিনি বলেন, তোর এতটুকু হাতে কি আমার আরাম হবে? তবে থাক, আমি যাই বেগম সাহেবা। যেন পালাতে পারলে বাঁচি। দরজার দিকে এগিয়ে যাই আবার। শুনে যা। বেগম সাহেবার মুখে বিরক্তি দেখে ভয় পেলাম। তাড়াতাড়ি কাছে গিয়ে দাঁড়ায়। কি বলতে এসেছিলি বল। তার চোখে ঔৎসুক্য। কিছু বলতে আসিনি বেগম সাহেবা, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেই। মিথ্যা কথা বলছিস, ঠিক করে বল। তাঁর স্বর বজ্র কঠিন। আমি ফুপিয়ে কেঁদে উঠি। তিনি স্থির হয়ে বসে থাকেন। তার চোখ আমার দিকে নিবদ্ধ। আপ্রাণ চেষ্টায় তাড়াতাড়ি নিজেকে সামলে নেই। এবার বল, কি দেখে ভয় পেয়েছিলি? কেন ছুটে এসেছিলি এখানে? আমি স্তম্ভিত হলাম। বাইরের দিকে অন্যমনস্কের মতো চেয়ে থাকলেও তিনি আমার সব হাবভাবেই লক্ষ্য করেছিলেন প্রথম থেকে। বুঝলাম ফাঁকি দিতে পারবো না। জারিয়াদের কথা এতদিনে বিশ্বাস হলো যে কোনো জিনিসই বেগম সাহেবার দৃষ্টি এড়ায় না। কিন্তু আমি কি বলবো তাকে? সত্যি বললে কালই হয়তো ছাদ থেকে ঠেলে ফেলে দেওয়া হবে। মিথ্যে বললে নবাবের আদেশে রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। পৃথিবীতে আমার যে কেউ নেই, কোথায় আশ্রয় পাব? তার চেয়ে মৃত্যুই ভালো। কার ওপর অভিমানে জানি না চোখ ফেটে জল বার হয়ে আসতে চাইল। বললাম, বেগম মহলে কে যেন এসেছিল। কি বললি? তিনি বিস্মিত হন। একজন পুরুষকে দেখলাম। কে সে? চিনি না। কেমন দেখতে? যেমন দেখেছি আমি বর্ণনা করে গেলাম। আর কেউ ছিল? না। ঠিক করে বল বাদ্রি। তিনি রীতিমতো উত্তেজিত হন। পালঙ্ক ছেড়ে ছুটে এসে আমার কাঁধ ধরে ঝাঁকান। আর কাউকে আমি দেখিনি বেগম সাহেবা। ঘসেটিকে দেখিসনি? মনে হলো প্রচণ্ড আঘাতে আমার মন এবং শরীর দুই গুঁড়িয়ে গেল। নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকি। বল বল বল, চুপ করে আছিস কেন? ঘসেটিকে দেখিসনি? না না, খোদার কসম। বেগম সাহেবার পায়ের কাছে আমি ভেঙে পড়ি। পা দিয়ে তিনি যদি আমার গলা টিপে ধরেন সেও ভালো, তাতে মিথ্যাবাদীর শাস্তি হবে, কিন্তু ঘসেটির হাত থেকে তো বাঁচব। বেগম সাহেবা কিছুই করলেন না। তিনি সেইভাবে বহুক্ষণ দাঁড়িয়ে রইলেন। তারপর ধীরে ধীরে গিয়ে তাকিয়ার উপর মাথা রাখেন। আমি নিচেই বসে থাকি। খানিক পরে তিনি বলেন, তুই এখন যা। আমি উঠে দাঁড়াতে আবার বলেন, যদি তাকে আর কখনো দেখিস সঙ্গে সঙ্গে এসে বলবি, নইলে তোকেই মেরে ফেলা হবে। কুর্নিশ করে চলে আসি। দুদিন পরে দলবল নিয়ে বেগম সাহেবা ভোরবেলা গিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করলেন। সারাদিন তিনি না খেয়ে সেখানে থাকবেন, সন্ধে হলে ফিরে আসবেন। প্রতি বছরই এই দিনে তিনি যান গিরিয়ার প্রান্তরে। এই দিনে সেখানে নবাব আলীবর্দী সরফরাজকে পরাজিত করে বাংলা, বিহার, উড়িষ্যার মসনাদ পেয়েছেন।
বেগম সাহেবা দিনটিকে পবিত্রভাবে পালন করেন। বেগম মহল প্রায় ফাঁকা। নবাব আলীবর্দীও মুর্শিদাবাদে নেই, বর্গীদের সঙ্গে যুদ্ধ করছেন। আমার অতি প্রিয় গবাক্ষের সামনে গিয়ে দাঁড়াবো ভাবছি, এমন সময় সোফিয়া তাড়াতাড়ি দৌড়ে এসে আমার হাত ধরে। জারিয়াদের মধ্যে আমি সর্বকনিষ্ঠ, তারপরে সোফিয়া। তার বয়স 16। শরীরে তার স্বাস্থ্য আছে, দেহের গঠনও সুন্দর, কিন্তু রঙটা বড় কালো। কালো রঙের জন্যে তার দুঃখের সীমা নাই। তার দুঃখ দেখে আমার হাসি পায়। সে আমাকে চুপি চুপি একদিন বলেছিল যে রং যদি তার আমার মতো হতো তাহলে সে কোনো নবাবজাদাকে শাদি করতে পারত। নবাবজাদাদের শাদি করার জন্যে এদের এত লোভ কেন বুঝি না। চুনি পান্নার অলঙ্কারে নিজেকে সজ্জিত করা যায় বটে, মসলিন দিয়ে শুভ্র দেহকে ঢেকেও রাখা যায়, কিন্তু তাতে কি সুখ আছে? আমার ধারণা বেগমদের সুখ নেই। সবাই ঘসেটি বেগমের মতো ভেতরে ভেতরে জ্বলে মরছে। ঘসেটি শুধু প্রকাশ করে, অন্য সবাই মনের মধ্যে চেপে রাখে। সত্যি কিনা জানি না, কতটুকুই বা আমার অভিজ্ঞতা, তবু বুঝতে পারি বেগমদের মন বড় নিচু, বড় কুৎসিত। নিজেদের সাজিয়ে রাখলেও এদের নাসারন্ধ্র দিয়ে পচা মনের দুর্গন্ধযুক্ত দীর্ঘশ্বাসই শুধু বার হয়। সেদিন গবাক্ষের সামনে ঘসেটির নাক দিয়েও হয়তো তেমনই শ্বাস নির্গত হয়েছিল, যা সহ্য করতে না পেরে সেই বিরাট পুরুষটিও পালিয়ে যায়। নবাব আলীবর্দীর মতো মানুষ আর কয়জন হয়? তার মতো একজন মাত্র বেগম নিয়ে সন্তুষ্ট থাকতে কয়জন নবাব পারে? নিজের প্রতিভায় নবাব হয়েও তার মনে আর বাইরে কোনো জাঁকজমক নেই। তিনি যেন বাংলাদেশের সাধারণ একজন মানুষ, একটি মাত্র স্ত্রীকে নিয়ে সংসার পেতেছেন। হাজার বেগমের হীন প্রতিযোগিতায় তার মন দ্বিধা বিভক্ত নয়। বেগম সাহেবাও তেমনি নবাব ছাড়া কিছু জানেন না। তার মনে সর্বদা একই চিন্তা, সে চিন্তা নবাবের দেহের জন্য, তাঁর জন্য আর রাজ্যের জন্য। বেগম সাহেবাকে তাই আমার বড় ভালো লাগে। তিনি যখন তখন আমার বুকে হাত দিয়ে ছোট আছি বলে ঠাট্টা করলেও তার উপর আমার শ্রদ্ধাও রয়েছে। কিন্তু সবাই আলীবর্দী আর তার বেগম নন। নবাবের দৌলতে নবাব পরিবারভুক্ত হয়ে তার আত্মীয় স্বজনদের বেগমের ছড়াছড়ি। বেগমরা যেন মাটির পুতুল, তাদের যেন প্রাণ নেই, মন নেই, সুখ নেই, স্বাদ নেই। অবসর মতো এক আধ দিন পুরুষ এসে একটু নাড়া দিয়ে গেলে তারই স্মৃতি নিয়ে তারা আনন্দে জাবর কাটবে বাকি দিনগুলি। তবু যদি বোঝা যেত পুরুষদের মন বাঁধা রয়েছে তাদের কাছে। অথচ আশ্চর্য, বেগমরা ঠিক সেইভাবেই জাবর কাটে। একদিন এসে পুরুষ যদি দুদণ্ড কারো ঘরে কাটিয়ে যায়, তবে দেমাকে সেই বেগমের 1 মাস মাটিতে পা পড়ে না। জাফরগঞ্জ প্রাসাদে যখন কিছুদিনের জন্য ছিলাম, তখন সেখানেও ওই একই রকম দেখেছি। তাই সোফিয়ার বেগম হবার শখ দেখে আমার কষ্ট হয়। মনে হয় যদি সম্ভব হতো আমার গায়ের রং তাকে দিয়ে তার গায়ের রং নিয়ে আমি কোনো সিপাহীকে বিয়ে করে চলে যেতাম তার কুটিরে। কত সুন্দর সুন্দর সিপাহীদের রাস্তা দিয়ে যেতে দেখি, কত রকম বয়স তাদের। তাদের নিশ্চয়ই ঘর আছে, ঘরে মা আছে, ভাই বোন রয়েছে। সেখানে 10টা বেগমের প্রতিযোগিতা নেই। আমি গেলে আমিই সব। সোফিয়া এসে আমার হাত ধরে হাঁপাতে হাঁপাতে বলে, শিগগির চল, ছাদে পালাই। দেখলাম সব জারিয়ায় দূর করে ছাদে উঠে যাচ্ছে। বিস্মিত হয়ে প্রশ্ন করি, কেন? হোসেন কুলি খাঁ আসছেন। তাতে কি হয়েছে? নেকা, কিছু জানে না যেন। বেগম সাহেবা নেই, ঘসেটি যদি আমাদের এখানে দেখে তাহলে কি আস্ত রাখবে? কেন? যাবি তো চল, অত বুঝিয়ে বলার সময় নেই। আমি যাব না। তবে মর। সোফিয়া আমাকে ছেড়ে ছুটে পালায়। হোসেন কুলি খাঁকে চোখে দেখিনি কখনো, নাম শুনেছি। ঢাকায় নওয়াজিস খাঁর ডান হাত তিনি। তার বুদ্ধি আর বীরত্বের কথা সকলে জানে। স্বয়ং নবাবকেও অনেক সময় তার সম্বন্ধে বেগম সাহেবার কাছে প্রশংসা করতে শুনেছি।
সেই হোসেন কুলি খাঁকে দেখে জারিয়াদের এত ভয় কেন বুঝলাম না। আর ঘসেটি বেগমই বা কেন এত বিরক্ত হবে? হোসেন কুলি খাঁকে দেখার অদম্য কৌতূহল হলো। ছুটে গিয়ে বেগম মহলের বাইরের সিঁড়ির সামনে গিয়ে দাঁড়ায়। সেই পথেই তিনি আসবেন ঘসেটি বেগমের সঙ্গে দেখা করতে। নওয়াজিজ খাঁ কোনো সংবাদ পাঠিয়েছেন বোধহয়। ভারী পায়ের শব্দে চোখ তুলে তাকাতেই স্তম্ভিত হই, সর্বাঙ্গ পাষাণ হয়ে যায়। মনে হয় একটু পরেই বুঝি পড়ে যাব। ডান হাত দিয়ে তাড়াতাড়ি দেয়াল চেপে ধরি। মুহূর্তে বুঝতে পারি জারিয়ারা কেন সরে পড়েছে। সেদিনের গবাক্ষের সামনের সেই অচেনা পুরুষ, সেই পুরুষই তবে হোসেন কুলি খাঁ। কাজের তাগিদে ঢাকা থেকে মুর্শিদাবাদে আসেন আর প্রভুর বেগমের বার্তা নিয়ে যাবার অছিলায় প্রভুর সর্বনাশ করেন। সরল ভালো মানুষ নওয়াজিজ মোহাম্মদ খাঁ। ভৃত্য আর বেগমের ওপর তাঁর অবিচল আস্থা। পৃথিবীতে কি ভালো মানুষেরা শুধু প্রতারিতই হয়? হোসেন কুলি খাঁ আমার সামনে এসে থমকে দাঁড়ালেন। সংযত হয়ে তাকে কুর্নিশ করি। তার মুখে হাসি ফুটে ওঠে। তিনি বলেন, তুমি জারিয়া? ঘাড় নাড়ি। খুবসুরত, কিন্তু বড় ছোট। আপন মনে শীষ দিতে দিতে তিনি এগিয়ে যান। আমি তাকে অনুসরণ করি। ঘসেটি বেগম আগেই ঘর থেকে বার হয়ে এসেছিল। হোসেন কুলি খাঁর পেছনে আমাকে দেখে সে রাগে ফেটে পড়ে, চিৎকার করে ওঠে, এখানে কি করছিস হতভাগী? আমি চুপ করে থাকি। ঘসেটি ছুটে এসে আমার দিকে। হোসেন কুলি খাঁ নিমেষে আমাকে আড়াল করে দাঁড়ান। সরে যাও, ওকে আমি শেষ করব, মিটমিটে শয়তান কোথাকার। গম্ভীর স্বরে হোসেন কুলি খাঁ বলেন, থাক বেগম সাহেবা, এতটুকু মেয়ের গায়ে হাত দিয়ে কোনো লাভ নেই। তাছাড়া কোনো অপরাধ তো সে করেনি। ওকে চেনো না তুমি। আমি কি চিনতাম? এখন বুঝছি। মুখ দেখেই চেনা যায়। একটি সরল সুন্দরী পরী, শুধু ছোট। কিছুদিন পরেই মাথা ঘুরিয়ে দেবে অনেক পুরুষের। তিনি হো হো করে হেসে ওঠেন। তোমারও মাথা ঘুরিয়েছে নাকি? ঘসেটি ঘন ঘন নিঃশ্বাস ফেলে। তার ঠোঁট বিকৃত হয়। হ্যাঁ, দূর থেকে দেখে ঘুরেছিল বই কি, তখন বয়সের তো আন্দাজ করতে পারিনি। ঘসেটি আচমকা হোসেন কুলি খাঁর পাশ কাটিয়ে আমার পেটে পদাঘাত করে। অসহ্য যন্ত্রণায় সেখানেই বসে পড়ি। চোখের সামনে সব কিছু ঘুরতে থাকে। তারপর ঝাপসা হতে হতে সব অন্ধকার হয়ে যায়। মরার আগে বুঝি এমনই হয়। কতক্ষণ পড়েছিলাম জানি না। যখন জ্ঞান হলো, দেখলাম তারা দুজনেই চলে গিয়েছে। বিরাট মহলের বাইরে আমি একা। চোখের জল এলো। মনের মধ্যে আবছা একটা নারী মুখ ভেসে উঠল, যে নারী আমাকে কোলে নিয়ে আগুন লাগা কুটির থেকে ছিটকে বার হয়ে এসেছিল। এ কি শুধু স্বপ্ন? স্বপ্ন হলে এত ঘন ঘন ভেসে ওঠে কেন মনের মধ্যে? সেদিন ওই রমণী আমাকে নিয়ে আঙিনায় আছড়ে পড়লে আমার মাথায় যে আঘাত লেগেছিল, সে আঘাতেরই চিহ্ন কি মাথার পেছনের ওই কাটা দাগ? জানি না। বলে দেবার কেউ নেই। যে বৃদ্ধা জারিয়া আমাকে মানুষ করেছিল, তাকে জিজ্ঞেস করলে হয়তো কিছুটা বলতে পারত। ধীরে ধীরে উঠে দাঁড়ায়। কাউকে দেখতে পাই না। সবাই ছাদে লুকিয়ে রয়েছে। গবাক্ষের সামনে গেলে হয়, কিন্তু সাহস হয় না। আজও যদি ওরা সেখানে গিয়ে থাকে। বেগম সাহেবা এলে তাকে বলবো নাকি যে পুরুষটি আমি সেদিন দেখেছি সে হোসেন কুলি খাঁ? আর হ্যাঁ, ঘসেটি বেগমকেও দেখেছি তার সঙ্গে। দেখেছি, আলবাত দেখেছি। কিন্তু তাহলে যে হোসেন কুলি খাঁর প্রাণ যাবে, তার মৃত্যু আমি চাই না। অমন বীরের মতো চেহারা যার, তার মৃত্যু যুদ্ধক্ষেত্রেই হওয়া উচিত। তাছাড়া লোকটা খারাপ নন। তার মিষ্টি কথার মধ্যে সহানুভূতি ঝরে পড়ে। ভাবতে ভাবতে সিঁড়ির দিকে এগিয়ে যায়, কিন্তু আবার বসে পড়তে হলো। পেটের ভিতরে ভীষণ ব্যথা করে ওঠে। কতক্ষণ বসেছিলাম জানি না। মাথায় কার হস্তস্পর্শে চমকে উঠি। চেয়ে দেখি হোসেন কুলি খাঁ। খুব লেগেছে? না, নিশ্চয়ই লেগেছে। কথা বলি না। আমার সঙ্গে ঢাকায় যাবে? না। এখানে তবে অত্যাচার সহ্য করো? আমরা যে জারিয়া, আমাদের অত্যাচার সহ্য করতে হয়। ও,
চিন্তাকুল অবস্থায় তাকে নেমে যেতে দেখি। সুন্দর তাঁর চলার ভঙ্গি, নবাব আলীবর্দীর চেয়েও সুন্দর। কি চমৎকার দেহের গঠন! এক দৃষ্টে চেয়ে থাকি, পেটের ব্যথার কথাও ভুলে যাই কিছু সময়ের জন্যে। নাগারা ধ্বনিতে একদিন খুব ভোরবেলা ঘুম ভেঙে যায়। মহলের এত বড় প্রাঙ্গণ পার হয়েও পথের নাকারা ধ্বনি সকলকে জাগিয়ে তুলল। ছুটতে ছুটতে এসে একজন খবর দিয়ে যায় যে নবাব বর্গীদের বিতাড়িত করে ফিরছেন। বেগম সাহেবার কাছে খবর পৌঁছল। তিনি উঠে এসে বেগম মহলের প্রবেশদ্বারে দাঁড়ালেন। হোসেন কুলি খাঁ এলে আমি যেখানে দাঁড়িয়েছিলাম। বেগম সাহেবা জানেন যে নবাব এসে চেহেল সেতুনে যাবেন না, অন্য কোথাও যাবেন না, প্রথম তাঁর কাছেই আসবেন। নবাবের সঙ্গে তাঁর আদুরে নাতিটিও আসবে, সেও যুদ্ধে গিয়েছিল। তাকে আমি এড়িয়ে চলি। আমার চেয়ে আর কতটুকু বা বড় হবে সে? অথচ তার প্রতাপে নবাব পর্যন্ত কম্পিত। ঘসেটি বেগমের উপর সে আর এক কাঠি। কখন যে কি চেয়ে বসে ঠিক নেই, অথচ যা চাইবে না দিলে প্রলয়কাণ্ড বাঁধিয়ে বসবে। ঘসেটি বেগম শুধু আরশি ভাঙেন, এ হয়তো মানুষের মাথা ভাঙবে। নবাবের মুখ দেখে বোঝা যায় নাতিটিকে ভালোবাসলেও তার জন্য তিনি সর্বদা তটস্থ। তাকে যুদ্ধে নিয়ে গিয়ে তিনি ভালোই করেছিলেন, নইলে তার অনুপস্থিতিতে নিশ্চয়ই একটা কাণ্ড করে বসে থাকত। ছেলেটার সুন্দর কচি মুখ, দুদণ্ড চেয়ে থাকতে ইচ্ছা হয়। অথচ সে যদি দেখতে পায় যে তার মুখের দিকে আমরা কেউ চেয়ে আছি, তাহলে রেগে উঠে বলবে, হাঁ করে দেখছিস কি বাঁদি? মুখে কি মধু আছে? মধুই আছে, কিন্তু মুখ ফুটে কি বলতে পারি? কেন জানি না, ওকে দেখলে মায়া হয়। একলা দাদুর কাছে পড়ে থাকে, মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে কী যেন ভাবে, হয়তো পাটনার কথাই ভাবে। সেখানে তার বাবা মা রয়েছেন, সবাই তো আমার মতো নয়। ও যখন চিন্তা করে আমি লুকিয়ে লুকিয়ে দেখি। ভাবতে ভাবতে কখনো ওর মুখ আনন্দে উজ্জ্বল হয়ে ওঠে, কখনো বা একটা বিষাদের ছায়া সারা মুখখানাকে অন্ধকার করে দেয়। তখন কাছে গিয়ে সান্ত্বনা দিতে ইচ্ছে করে, কিন্তু ভরসা পায় না। মাথার মধ্যে ওর দুষ্টু বুদ্ধির তো অন্ত নেই। আমার ঔদ্ধত্য দেখে কী আদেশ করবে কে জানে। বয়স কম হলে কি হবে, কারো তো জানতে বাকি নেই যে বাংলার মসনদে আলীবর্দীর পরে এই ছেলেই বসবে, আর সে বিষয়ে সবচেয়ে বেশি সচেতন ও নিজে। আমার প্রিয় গবাক্ষের সামনে গিয়ে দাঁড়াই। কাতারে কাতারে লোক দাঁড়িয়ে রয়েছে রাস্তার দুধারে। নবাবকে তারা অভ্যর্থনা জানাবে। হর্ষধ্বনির মধ্যে নবাব তার নাতিকে নিয়ে প্রবেশ করলেন। মহলের প্রধান ফটক বন্ধ হলো। বাইরের জনতার চাপে সে ফটক ভেঙে যায় আর কি। দুজন সিপাহীকে ছুটে যেতে দেখলাম খরসান হাতে জনতার দিকে। নবাব সেদিকে চেয়ে থেমে গেলেন, হস্তিপৃষ্ঠ থেকে মাটিতে নামলেন, ধীর পায়ে এগিয়ে গেলেন বন্ধ ফটকের দিকে। জনতাকে সম্বোধন করে কি যেন বললেন। আবার একটা আকাশ ফাটানো চিৎকার। মহলের সামনের রাস্তা ফাঁকা হয়ে যায় ধীরে ধীরে। প্রজাদের আনন্দে নবাবও আনন্দিত। আনন্দ তাদের উচ্ছৃঙ্খল করে তুলেছিল। তাতে সিপাহীরা রাগলেও নবাব রাগেননি। তিনি ধীরভাবে তাদের বুঝিয়ে ফিরে এলেন। এবার আমি তাড়াতাড়ি গিয়ে বেগম সাহেবার ঘরের সামনে দাঁড়াই। জানি নবাব সেখানেই আসবেন। একটা ঝাড়ন জোগাড় করে নিই। তাদের কথাবার্তার সময় নিজেকে কোনো কাজে ব্যস্ত রাখতে হবে। বয়স কম বলে সুবিধে আছে। অন্য জারিয়ারা ঘরে কিংবা আশেপাশে থাকলে তিনি তাদের চলে যেতে বলেন, কিন্তু আমাকে কিছু বলেন না। ফলে তাদের অনেক কথাই আমি শুনতে পাই। নাতিকে নিয়ে নবাব আর বেগম সাহেবা ঘরে ঢুকলেন। আমি বাইরের আসবাবপত্রে ঝাড়ন বুলিয়ে চলি। ঘরের মধ্যে যাওয়া ঠিক হবে না, এখানে দাঁড়িয়েই শুনতে হবে যতটুকু শোনা যায়। শুনতে পেলাম বেগম সাহেবা বলছেন, অনেকবারই তাড়ালে ওদের, কিন্তু শেষ তো হয়নি। এবারে কি শেষ করে দিয়ে এলে? না, পণ্ডিত না মরলে ওরা শেষ হবে না। তাহলে পণ্ডিতকে মারো। পারছি কই? নবাবের স্বরে হতাশা। কৌশলে চেষ্টা করে দেখো। পরের বার এলে তাই করতে হবে। অত বড় বীরকে কৌশলে মারতে লজ্জা হয়। বীর বলছো কি তুমি?
বীরেরা নিরীহ লোকদের উপরে অত্যাচার করে? তারা সামনাসামনি যুদ্ধ করে। তারা লুট করে না, সাধারণ লোককে নির্মমভাবে হত্যাও করে না। ওরা বাধ্য হয়ে লুট করে, ওদের টাকার প্রয়োজন। তাতে আমাদের কি? আমরা বাধ্য হয়ে পণ্ডিতকে বদ্ধ করব। আমাদের শান্তি প্রয়োজন। শ্রান্ত নবাব আর কোনো কথা বলেন না। বেগম সাহেবা বলেন, শুনেছি ওরা হিন্দু রাজ্য প্রতিষ্ঠা করতে চায়। সামর্থ্য থাকলে তা করুক, কিন্তু নিরীহ লোকদের ধনপ্রাণের বিনিময়ে কোনো মহৎ উদ্দেশ্য সিদ্ধ হয় না। ওদের যদি সেটাই আদর্শ হয়, তবে তার পথও হওয়া চাই পাপ বর্জিত। কিছুক্ষণ চুপচাপ। আমার হাতের ঝাড়নটা হাতেই রয়েছে, কিছুই পরিষ্কার করা হয়নি। এবারে দরজার আর একটু কাছে এগিয়ে এসে এটা ওটা যা সামনে পাই পরিষ্কার করি। ভেবেছিলাম যুদ্ধ সম্বন্ধে বিচিত্র কাহিনী শুনতে পাব, কিন্তু কোনো রকম আলোচনা হলো না দেখে একটু হতাশ হয়ে পড়লাম। যুদ্ধ জিনিসটাও নবাব বেগমদের কাছে যেন সাধারণ ব্যাপার। হঠাৎ এক সময় বেগম সাহেবার গলা শুনি, আমাদের দাদুর খবর কি? বুঝলাম এবারে নাতিকে একচোট আদর জানানো হবে। এতক্ষণের গম্ভীর আলোচনার সুর হঠাৎ পাল্টে গেল। আমি কান খাড়া করি। আমার খবর এই যে সিরাজ একটা কিছু দেখালো বলে মনে হয়। তেমনই উদ্ধত গলা। এতদিনের অবর্তমানেও একটু বদলায়নি। যুদ্ধক্ষেত্রের পরিশ্রম আর কাঠিন্য ভোগ করে এসেও বেগম সাহেবা স্নেহসিক্ত কথার জবাবে এতটুকু নমনীয়তা প্রকাশ পেল না। তবু কত মিষ্টি, যেমন চেহারা তেমনই কণ্ঠস্বর। স্বভাবটা আল্লাহ অমন করে করলেন কেন? নবাবজাদাদের কি অমনই হতে হয়? এতটুকু দয়া, এতটুকু মমতা কি থাকতে নেই? তা যদি না থাকে তবে লক্ষ লক্ষ প্রজার পুঞ্জীভূত ব্যথার কথা কিভাবে জানতে পারবে? প্রজারা যে নবাবের মুখ চেয়েই বেঁচে থাকে। প্রজাদের দুঃখ নিজের বলে অনুভব না করলে নবাব কিসের? নবাব আলীবর্দী তো অমর নন। এই তো একটু আগে হাতি থেকে নেমে নিজে এগিয়ে গেলেন ফটকের দিকে। প্রজাদের মনের খবর তিনি রাখেন বলেই কিভাবে তাদের শান্ত করতে হয় সে কৌশলও তাঁর জানা। একজন সামান্য সিপাহী যা বুঝতে পারল না, তিনি তা বুঝলেন। সিপাহী হয়তো বুঝতে পেরেছিল, কিন্তু নবাবের চোখের সামনে কাজ দেখাবার সৌভাগ্য বড় একটা হয় না তাদের। তাই অতি উৎসাহে খরসান হাতে ছুটে গিয়েছিল প্রজাদের দিকে। নবাব বাধা না দিলে সে কি করতো কে জানে। বীরকে অভিনন্দন জানাতে এসে দু একজনের হয়তো মাথায় কাটা পড়তো আজ। তাতে তাঁর সুনাম বৃদ্ধি পেত না। আলীবর্দী শুধু প্রজাদের মনের কথাই জানেন না তা নয়, সিপাহীর মনের খবরও তিনি রাখেন। তাই তাঁর অতি উৎসাহে তিনি মনে মনে হয়তো হেসেছিলেন। কোনো শাস্তি দেননি তাকে। একেই বলে নবাব। তার নাতিটি কি অমন হবে? বেগম সাহেবার ভীতিবিহ্বল কণ্ঠস্বর শুনলাম। এতখানি কেটে গিয়েছে? যুদ্ধে গেলে অমন হয়েই থাকে। তোমাদের মতো বেগম মহলে বসে থাকা তো আমাদের কাজ নয়। গর্ব ঝরে পড়ে সিরাজের কথায়। নবাব আলীবর্দীর হাস্যধ্বনি শোনা গেল। বেগম সাহেবা বলেন, তুমি হাসছ? ঘা যে এখনো শুকোয়নি। তখনই বলেছিলাম একে নিয়ে গিয়ে কাজ নেই। এতটুকু বয়সে কেউ যুদ্ধে যায়? যাই বই কি, গিরিয়ার যুদ্ধের জালিম সিংয়ের কথা মনে নেই তোমার? সে তো সিরাজের চেয়েও ছোট ছিল। তার মুখের দিকে চেয়ে তুমি না একদিন অবাক হয়ে গিয়েছিলে? আজ ভুলে যাচ্ছ কেন? জালিম সিংয়ের কথা জীবনেও ভুলব না নবাব। তার মুখে যা দেখেছি তোমার মুখেও তা দেখিনি। এবার বর্গীর যুদ্ধে আমি সিরাজের মুখে কিন্তু তা দেখেছি। প্রথমে আমারও মনে হয়েছিল ওকে নিয়ে গিয়ে হয়তো ভুল করেছি, কিন্তু যুদ্ধক্ষেত্রে ওর দিকে চেয়ে আনন্দে আমার বুক ভরে উঠত। সিরাজকে এত ভালোবাসি, কিন্তু যুদ্ধক্ষেত্র থেকে যদি সে ফিরে না আসতো তবু আফসোস হতো না। তুমি পরিশ্রান্ত নবাব, হিসেব করে কথা বলার মতো অবস্থা তোমার নেই, তাই যা তা বকে চলেছ। মনে হলো বেগম সাহেবা নবাবের উপর অসন্তুষ্ট হলেন। সিরাজ যে তাঁর নয়নের মণি। সিরাজ হেসে ওঠে। হাসলি যে? বেগম সাহেবা প্রশ্ন করেন। দাদু সারা রাত্রি ঘুমিয়ে ঠান্ডা মাথায় কালও কথা বলেছিল। সত্যি? নবাব কি পাগল হয়েছ? না বেগম সাহেবা, পাগল হলে কথা বলতে পারতাম না।
সিরাজের হাতের ক্ষতচিহ্ন দেখে তুমি দুর্ভাবনায় মরছ, আর আমার গর্ব হচ্ছে। সিরাজেরও হচ্ছে, জিজ্ঞাসা করে দেখো। হচ্ছেই তো, এবার ওরা এলে আমি একা যুদ্ধে যাব। তোমাকে যেতে হবে না দাদু, তুমি বুড়ো হয়ে পড়েছ। নবাব মৃদু হেসে বলেন, থাক, খুব বাহাদুরি হয়েছে, এবারে পোশাকগুলো ছেড়ে এসো তো, আমি হাকিম ডাকতে পাঠাচ্ছি। তাড়াতাড়ি চলে যেতে চেষ্টা করি, কিন্তু তার আগেই ছুটতে ছুটতে বাইরে বার হয়ে আসে সিরাজ। এই, এখানে কি করছো? একটা আরশির ওপর ঝাড়ন বুলিয়ে চলেছিলাম। বললাম, এটা পরিষ্কার করছি নবাবজাদা। মিথ্যে কথা, এখানে দাঁড়িয়ে আড়ি পেতে আমাদের কথা শুনছিলে। তার কথায় স্তম্ভিত হই। বেগম সাহেবা কোনোদিন সন্দেহ করেননি, অথচ সিরাজ ঠিক ধরে ফেলল। নবাব হতে হলে এমন বুদ্ধিমান বুঝি হতে হয়। চুপ করে দাঁড়িয়ে থাকি, জানি শাস্তি একটা পাবই, কিন্তু সেটা কতখানি গুরুতর হবে ভেবে উঠতে চেষ্টা করি। সিরাজ এগিয়ে এসে আমার হাত ধরে বলে, চলো। কোথায় নবাবজাদা? ভয়ে কেঁপে উঠি। কার মুখ দেখে যে উঠেছিলাম? সোফিয়া। হ্যাঁ, সোফিয়াকেই দেখেছিলাম প্রথমে। ছুটতে ছুটতে সে ছাদে উঠছিল নবাবকে দেখার জন্যে। মনে মনে তার মুন্ড পাত করি। আমার ঘরে চলো। আপনার বেগম সাহেবারা যে অসন্তুষ্ট হবে। বেগম সাহেবাদের কাছে যাচ্ছি নাকি আমি? তারা হয়তো বসে আছেন আপনার ঘরে, আপনার জন্য অপেক্ষা করছেন। এতদিন পরে ফিরলেন তো। তারা বসে থাকে না, আমার জন্য তাদের মাথা ব্যথা নেই, তারা নিজেদের নিয়েই মশগুল। কথাটা সাধারণভাবে বললেও তার কচি কণ্ঠস্বরে একটা ব্যথা ফুটে উঠল। বুঝলাম, নবাব আর তার বেগমের বুক ভরা ভালোবাসা পেয়েও এই কিশোর হৃদয় তৃপ্ত নয়, কোথায় যেন ফাঁক রয়ে গিয়েছে, যে ফাঁক এর বেহিসায়ী মনকেও ব্যথিত করে তুলেছে। প্রথম যৌবনে পা দেবার সঙ্গে সঙ্গেই বেগমদের ধরন ধারণ আর তাদের মন যেন চিনে ফেলেছে সিরাজ। তবু সামান্য জারিয়ার কাছে এমনভাবে নিজেকে প্রকাশ করে ফেলল কেন সে? অল্প বয়স বলেই কি মাঝে মাঝে নিজের মর্যাদা বজায় রেখে চলতে ভুলে যায়? আল্লাহর কাছে প্রার্থনা করি সে যেন হামেশাই এমন ভুল করে। তার উপর সহানুভূতিতে মন ভরে উঠল। এতদিন তাকে বাংলার নবাবের উদ্ধত আদুরে নাতি বলেই জানতাম সিরাজের কোনো বাসনায় অপূর্ণ থাকে না। আজ জানলাম তার মনের নিভৃত কোণে এমনই কোনো কামনা রয়েছে যা আজও অপূর্ণ। ভবিষ্যৎ বাংলার নবাব সেখানে ভিখারি। আমার বুকের ভেতরটা টনটন করে উঠল। যদি পারতাম বুকের রক্ত দিয়েও পূর্ণ করতাম সিরাজের মনের বাসনা, কিন্তু তা তো সম্ভব নয়। আমি যে জারিয়া, ভালোবাসা আমার পক্ষে পাপ। ভালোবাসলেও সে ভালোবাসার প্রকাশ অমার্জনীয় অপরাধ। আমি কি সত্যিই সিরাজকে ভালোবেসে ফেললাম? এত সহজে কি করে তা সম্ভব? আমি যে কোনো নাম না জানা সিপাহীর ঘরে যেতে চাই, কিন্তু এই মুহূর্তে যেতে ইচ্ছে করছে না কেন? সিরাজের বলিষ্ঠ হাত আমার বাঁ হাতখানাকে ধরে রয়েছে বলেই কি? অমন বোকার মতো দাঁড়িয়ে আছো কেন? চলো, আমার জুতো খুলে দেবে। চলুন নবাবজাদা। সিরাজের ঘরে গিয়ে দেখলাম সত্যি কোনো বেগম নেই সেখানে। তারা নিজেদের মহলে তখনও নিদ্রা যাচ্ছে নিশ্চয়ই। অথচ স্বামী ফিরছেন শুনে আলীবর্দীর বেগম এই বয়সেও ভোরবেলা উঠে কেমন সিঁড়ির কাছে গিয়ে একা দাঁড়িয়েছিলেন। কত তফাৎ! আলীবর্দী সত্যিই ভাগ্যবান। তাই তাঁর ভাগ্যাকাশের সূর্য কখনো অস্ত যাবে না, যেতে পারে না। বেগম সাহেবাও ভাগ্যবতী। নবাবের গৃহিণী হয়েও কোনো ভাগ না দিয়ে সব সুখ উপভোগ করছেন। মুখে সিরাজ যাই বলুক, মনে মনে সে অন্তত একজন বেগমকেও আশা করেছিল তার ঘরে। ভেবেছিল এতদিন পরে ফিরে আসার আনন্দে অভিভূত হয়ে কোনো বেগম ঘরে ঢোকার আগেই ছুটতে ছুটতে এসে তাকে জড়িয়ে ধরে অভ্যর্থনা জানাবে। কিন্তু কেউ নেই। সিরাজের আশাহত দৃষ্টিতেও ফুটে উঠল সেই একই কথা। কেউ নেই। তার বুক ভাঙা দীর্ঘশ্বাসে সে আমার কাছে ধরা পড়ে গেল। কিন্তু সামান্য জারিয়ার সামনে সে নিজেকে প্রকাশ করে না, তাই আবোল তাবোল বকতে শুরু করে। এত কথা তাকে কোনোদিন বলতে শুনিনি। দুঃখের মধ্যেও হাসি পেল। মনে মনে বলি,
যতই তুমি চালাক হও না কেন সিরাজ, আমি যে নারী, তোমার এত কথা কোনো জিনিসকে চাপা দেবার জন্য, তা কি বুঝি না? সিরাজ বলে, বুঝলে, এই মুর্শিদাবাদে থাকতে আমার মোটেই ভালো লাগে না। যুদ্ধ করতে কষ্ট আছে ঠিক, কিন্তু আনন্দও আছে। যুদ্ধটা তো সব সময়ের জন্য নয় নবাবজাদা। হঠাৎ সাহস পেয়ে যায়। নয় কেন? বর্গিদা চিরদিন থাকবে না। সাদা মুখগুলো আছে, ওরা আর কজন? সিরাজ হেসে বলে, ওদেরকে কেউ চিনতে পারেনি। দাদু কিন্তু ঠিক চিনেছে। সামান্য কজন হলে কি হবে, ভীষণ শক্তি ওদের। তবু আপনার কাছে কিছুই নয়, ইচ্ছে করলে ওদের দুদিনেই তাড়িয়ে দিতে পারেন। আমি? সিরাজ অবাক হয়। বুঝতে পারি, তাকে এতখানি প্রাধান্য কেউ দেয়নি কখনো, তার বেগমরাও নয়। সে যেন এই প্রথম বুঝল যে সে সাবালক। হ্যাঁ, আপনি নবাবজাদা। দাদুই তো আছে, তার কথা শেষ হয় না। তার বয়স হয়েছে, এখন আপনার উপরই ভরসা। আপনাদের কথা আমি সত্যিই লুকিয়ে শুনছিলাম, আপনার বীরত্বের কথাও শুনলাম। ও, সিরাজ অন্যমনস্ক হয়। সে আপন মনে ভেবে চলে, নবাবজাদা, আপনার জুতো খুলে দিই? হাকিম আসবে যে। ও হ্যাঁ, দাও। সিরাজ তার পা বাড়িয়ে দেয়। বলিষ্ঠ পা, সুন্দর পরিপূর্ণ গড়ন, কোথাও খুঁত নেই। আস্তে আস্তে তার একখানা পা আমার কোলের উপর তুলে নিই। দেরি করব, যত খুশি দেরি করব তার জুতো খুলতে। এইভাবেই আমার কোলের ওপর পড়ে থাক তার পা। এই ভারটুকু বহন করার জন্যই বোধহয় এতদিন উদ্গ্রীব হয়েছিলাম। হয়তো তার মুখের দিকে এক দৃষ্টে চেয়েছিলাম, অনেকক্ষণ চেয়েছিলাম। নইলে এতক্ষণে শুধু বাঁ পায়ের জুতো খোলা হবে কেন? হঠাৎ সে চিৎকার করে ওঠে, আবার ওভাবে চেয়ে আছো? মানা করেছি না কত? কেন যে দুর্মতি হলো জানি না, বলে ফেললাম, ক্ষতি কি নবাবজাদা? এই দেখো ক্ষতি। সে ডান পা দিয়ে আমার হাঁটুর ওপর আঘাত করে। অসহ্য ব্যথায় কুঁকড়ে যায়। জুতোর নিচে লোহা আছে নিশ্চয়ই। কিন্তু সিরাজের মুখের দিকে চেয়ে নিজের যন্ত্রণার কথা ভুলে যেতে হয়। সেও চিৎকার করে পালঙ্কের ওপর গড়িয়ে পড়েছে। কি হলো নবাবজাদা, কোথায় লাগলো? পাটা আবার মুচকে গেল। কাতরাতে কাতরাতে সে বলে। তাড়াতাড়ি তার ডান পায়ের জুতো খুলে ফেলি। দেখি গোড়ালির কাছে অনেকখানি ফুলে উঠেছে। যুদ্ধক্ষেত্রে কখনো লেগেছিল হয়তো। খালি পা আবার কোলে তুলে নিই। কী করব ভেবে না পেয়ে আস্তে আস্তে হাত বুলিয়ে দিই। কিছুক্ষণ পরে সিরাজ শান্ত হয়। সে বলে, তোমার কি খুব লেগেছিল? না যাও নবাবজাদা। এ কি, রক্ত এলো কোথা থেকে? সিরাজ তার পায়ের গোড়ালির দিকে চেয়ে বলে ওঠে, কই না তো। এই যে, আমার পা তো কাটা ছিল না। নিজের হাঁটুর দিকে আমার নজর পড়ে। সেখানকার পোশাক রক্তে ভিজে উঠেছে। সিরাজের পদাঘাতের ফল। রক্তটা আমার নবাবজাদা, শান্তভাবে বলি। অপরিসীম তৃপ্তিতে মন ভরে ওঠে। আমার রক্ত নবাবজাদার পায়ে। তোমার কি করে হলো? আমি চুপ করে থাকি। ও এত লেগেছে, কই দেখি। না না থাক, বেগম মহলে যদি এভাবে যুদ্ধ করতে পারেন, তাহলে মুর্শিদাবাদে থাকতে আপনার ইচ্ছে হবে নবাবজাদা। কি বলছো? সিরাজের চোখে বিস্ময়। যদি মুর্শিদাবাদে থাকেন, তাহলে প্রতিদিন এভাবে আমাকে পদাঘাত করে রক্ত দেখতে পারেন। আমি আনন্দের সঙ্গে সহ্য করব। আপনারও যুদ্ধের স্বাদ মিটবে। মুর্শিদাবাদকেও আর একঘেয়ে বলে মনে হবে না। সিরাজ বিদ্যুৎ গতিতে উঠে আমাকে জড়িয়ে ধরে। হোসেন কুলি খাঁ যেভাবে ঘসেটি বেগমকে জড়িয়ে ধরেছিলেন, এত আনন্দ, এত শিহরণীতে বিহ্বল হয়ে পড়ি। বেগম সাহেবার হাত যেখানে লাগলে আমার ঘৃণা হতো, এখন কতবার সিরাজের হাত সেখানে লাগলো। কই, ঘৃণা হচ্ছে না তো, আনন্দ হচ্ছে। অথচ সিরাজ পুরুষ। তুমি আমায় ভালোবাসো? সিরাজ বলে। অপরাধ না নিলে হ্যাঁ। চিরকাল বাঁচবে? যত দিন বাঁচব। আমি মরার আগে তুমি মরো না। সিরাজের স্বরে কাকুতি। আল্লাহ যেন আপনার কথা শোনেন নবাবজাদা। তোমার নাম কি? তেমন নাম তো আমার নেই। তোমার নাম লুৎফা, ভালোবাসা। নবাবজাদার অশেষ দয়া।
দূরের ফররাবাগের হাজার ফুলের গন্ধ বাতাসে ভেসে আসে। সে গন্ধ আমার মনকে মাতিয়ে তোলে। ফুলের গন্ধের সঙ্গে মনের এই সম্পর্ক আগে কখনো অনুভব করিনি। ঘরের ঝুলন্ত বাতিতে দিনের আলো পড়ে বিচিত্র বর্ণের দুটি ঠিকরে বার হচ্ছে, তারই নানান প্রকাশ চারিদিকের আরশিতে। সিরাজ আমার দিকে চেয়ে মৃদু হেসে বলে, তুমি এমন পোশাক পরো কেন? আমাদের যে ভালো পোশাক পরতে নেই নবাবজাদা। কেন? আমি যে জারিয়া। কে বলল তুমি জারিয়া? তুমি আমার বেগম। আজই মসলিন আনিয়ে দিচ্ছি তোমার জন্যে। সফিয়ার কথা মনে হলো। কষ্ট হলো তার জন্যে। তার বেগম হবার শখ। রঙটা ময়লা না হলে আজ আমার জায়গায় হয়তো সে থাকতো। কিন্তু সিরাজ কি রঙে ভুলল? রং তো অনেক দেখেছে সে। আমার চেয়েও রূপসী বেগম তার রয়েছে। সিরাজ যদি রঙে ভুলে থাকে, তাহলে আজ আমি সবচেয়ে বেশি প্রতারিত হলাম। পরদিন বেগম সাহেবা ডেকে পাঠালেন। ভয়ে ভয়ে যায়, কারণ ডেকে তিনি কোনোদিনই পাঠান না। ডেকে পাঠাবার অর্থ তা এখানে খুব সুস্পষ্ট। বেগম সাহেবা সম্ভবত জারিয়ার ধৃষ্টতার জন্যে শাস্তি দিতে প্রস্তুত হয়ে বসে রয়েছেন। ভবিষ্যৎ নবাবকে ছলনা করেছি বলে আমার শাস্তি। কিন্তু আল্লাহ তো জানেন ছলনা আমি করিনি। সিরাজ যদি আজ বলে তার দুর্বল মুহূর্তে কৌশল তার মুখ দিয়ে বেগম হবার স্বীকৃতি আদায় করে নিয়েছি, তাহলে মরতেও আপত্তি নেই, সে মৃত্যু যত ভয়ঙ্করই হোক না কেন। কিন্তু সে কি সে কথা বলতে পারে? কাল তার চোখ মুখ দেখে তো সেরকম মনে হয়নি। ধীরে ধীরে বেগম সাহেবার ঘরে প্রবেশ করি। এই যে লুৎফা, এসো। তাঁর আহ্বান আমাকে নাড়া দেয়। এই নাম তিনি কি করে জানলেন? সিরাজের দেওয়া নাম, সে ছাড়া তো আর কেউ জানে না, কেউ শোনেও নি। তবে কি সত্যিই সে সব কিছু বলে দিয়েছে? বেগম সাহেবা কি বিদ্রূপ করছেন? দুরাশাকে মনে স্থান দিয়েছি বলে ব্যঙ্গ করছেন? একদিনের বেগমগিরি আজই তিনি খতম করবেন। আমার গতি থেমে যায়, মাথাটা আপনা হতে নুয়ে আসে। ও কি থামলে কেন? আমার সিরাজের বেগম সাহেবাকে যে দেখতে স্বাদ হয়েছে। কাছে এসো, চোখ ভরে দেখি। মাটির সঙ্গে মিশে যেতে ইচ্ছে হয়। কি কুক্ষণে যে কাল আড়ি পেতেছিলাম, অমন দুঃসাহস কেন যে হয়েছিল। সফিয়ার মুখ দেখে ওঠার ফল যে এত সুদূর প্রসারী হতে পারে কল্পনা করিনি। আমি কেঁদে ফেলি। ও কি, ছি, কাঁদছো কেন লুৎফা? কাছে এসো, তোমাকে একটু ভালো করে দেখবো যে। এমন দিনে কি কাঁদতে হয়? এই শর্ত ঠাড্ডা বিদ্রুপের নয়, এতে যে সত্যি আগ্রহ আর মমতা মাখানো। ধীরে ধীরে চোখ তুলি। চোখের জলে বেগম সাহেবার মুখ ঝাপসা দেখা যায়। ওড়না দিয়ে জল মুছে ফেলি। দেখি বেগম সাহেবা অধীর আগ্রহে আমার দিকে চেয়ে রয়েছেন। তার কাছে গেলে তিনি পালঙ্কের একপাশে বসতে বললেন। এতখানি সম্মান জারিয়াকে তিনি কখনো দেন না, ঠাট্টা করেও নয়। বুঝলাম আমার জীবনের এক মহা সন্ধিক্ষণ আজ। আমি সত্যিই বেগম। বেগম সাহেবার পাশে এসে বসি। এতদিনে সত্যির বড় হয়েছ তাহলে? তিনি আমাকে দু বাহু দিয়ে বেষ্টন করেন। ভীষণ লজ্জিত হই। বেগম সাহেবার দিকে চাইতে পারি না। অত লজ্জা কেন? সিরাজির বেগমের সঙ্গে একটু তামাশাও করতে পারবো না? তবে কার সঙ্গে করব? সিরাজ যে আমার নাতি। সাহস হলো তার কথায়। বললাম, এরকম ঠাট্টা তো আগেও করতেন বেগম সাহেবা। আগে থেকে যে জানতাম তুমি সিরাজের বেগম। সে কি? হ্যাঁ লুৎফা, হারেমে বেগম অনেক দেখেছি। সিরাজের তো এমন বেগম হলে চলবে না। তার এমন একজন দরকার যে তার জীবনের সঙ্গে অবিচ্ছিন্নভাবে জড়িয়ে থাকবে, নইলে সিরাজের যে মঙ্গল নেই। ও বড় জেদি, বড় দুঃসাহসী, বড় অবুঝ। তুমি ওর ভার নাও, হারেমের বেগমের মতো করে নয়। ওর জীবনের সঙ্গে তুমি মিশে এক হয়ে যাও। বেগম সাহেবার গলা ভারী হয়ে ওঠে, চোখ দুটো চকচক করে। আনন্দে আমার মনের দুকুল প্লাবিত হয়ে যাচ্ছিল। বললাম, তাই হবে বেগম সাহেবা। আমিও হারেমের বেগম হতে চাই না। লোক চিনতে আমার ভুল হয় না লুৎফা, আমি তোমাকে চিনি। আজ বুঝলাম কেন তার আমার ওপরে অহেতুক পক্ষপাতিত্ব ছিল।
আমার রূপের জন্য নয়, আমার বয়সের জন্যও নয়। আগে থেকেই আমি তার আদুরে নাতির বেগম হিসেবে নির্বাচিত হয়েছিলাম। তাই তার নিজের কক্ষের আশেপাশে অনেক গুরুত্বপূর্ণ সময়ে আমাকে ঘোরাফেরা করতে দেখেও তিনি কোনো দিন কিছু বলেননি। সিরাজ যে তোমাকে চিনে নিতে পেরেছে, এতেই আজ আমার সব চাইতে বেশি আনন্দ। আমি বললে হয়তো সে শুনতো না, তাকে যা বলা হয় করে ঠিক তার বিপরীত। কিন্তু এখন বুঝলাম সেও মানুষ চেনে। আমার জন্য স্বতন্ত্র কক্ষ নির্দিষ্ট হলো। সেখানে গিয়ে দেখি থরে থরে সাজানো রয়েছে বহুমূল্য পোশাক। এতদিনের জারিয়ার বেশ ছেড়ে ফেলি। সিরাজের পছন্দ হতে পারে এমন একটা পরিচ্ছদ বেছে নিতে পারি। আনন্দে কক্ষের চারিদিকে ঘুরে বেড়াই, আর সে সামনে নানাভাবে দাঁড়িয়ে নিজের রূপ যাচাই করি। মেহেদি রঙে আঙুল রাঙিয়ে তুলি, চোখে এঁকে দিই সুরমা। কে বলে আমি জারিয়া? নিজের রূপ দেখে নিজেই মুগ্ধ হয়ে যায়। কিন্তু আমি যে বড় ছোট। হোসেন কুলি খাঁ ঠিকই বলেছিলেন, আমি ছোট। বেগম সাহেবাও যখন তখন সে কথা বলতেন, এখনও হয়তো মনে মনে বলেন। দরজার কাছে এগিয়ে যায়, উঁকি দিয়ে বাইরে চেয়ে দেখি আশেপাশে কেউ আছে কিনা। দরজা বন্ধ করে দিয়ে আবার আরশির সামনে গিয়ে দাঁড়ায়। সমস্ত পোশাক খুলে ফেলি। আরশির ভেতরে আমার প্রতিবিম্বের দিকে অনেকক্ষণ চেয়ে থাকি। আমি ছোট, সত্যিই ছোট। আমি হামিদার মতো নই, আমি ঘসেটির মতো নই, এমনকি সোফিয়ার মতোও আমি নই। কি করে তাড়াতাড়ি বড় হব কে বলে দেবে? সোফিয়াকে জিজ্ঞাসা করব কি? কিন্তু সে যদি বিদ্রূপ করে, তার চোখের সামনে বেগম হয়েছি বলে মনে মনে সে নিশ্চয়ই আমাকে হিংসে করবে। যদি এমন কোনো পথ বলে দেয় যাতে আমার ক্ষতি হয়। কিন্তু সে তো এখনো জানে না, প্রাসাদের কেউই জানে না। মনে মনে ভয় হয় আমি ছোট বলে সিরাজ হয়তো আমাকে অবহেলা করবে, পরিত্যাগও করতে পারে। শেষে সোফিয়ার কাছে যাওয়াই স্থির করলাম। কিন্তু তার কাছে যেতে হলে জারিয়া সেজে যেতে হবে। ঘরের একপাশে ছেড়ে রাখা পোশাক পরে রয়েছে, সেগুলো তুলে নিলাম। বড় তুচ্ছ বলে এখন মনে হয় এ পোশাককে, পরতে ইচ্ছে হয় না। তবু পরতে হবে, নিজের স্বার্থের জন্যে আবার জারিয়া সাজতে হবে। দরজায় ধাক্কা শুনি, সিরাজ এসেছে বোধহয়। জারিয়ার পোশাক একপাশে লুকিয়ে রেখে তাড়াতাড়ি আবার নতুন পরিচ্ছদ পরে নিই। দরজা খুলি, ঘসেটি বেগম দাঁড়িয়ে। আশ্চর্য, ঠিক আমারই পোশাকের মতো রঙের মসলিনে তার অঙ্গ আবৃত। আমার দিকে চেয়ে তার চোখ জ্বলে ওঠে। আমি মনে মনে হাসি। এতদিনের অত্যাচারের উচিত প্রতিফল পাবে সে। সে জানে না আমি সিরাজের বেগম। তার মুখ রাগে লাল হয়ে ওঠে, চিৎকার করে, বেগম সাজার শখ হয়েছে? লুকিয়ে লুকিয়ে বেগম সাজা হচ্ছে? চপেটাঘাত করে সে আমার গালে। গালে 5 আঙুলের দাগ বসে গেলেও কিছু বলি না তাকে। দেখা যাক আজ কত দূর ওঠে। এতদিন ঘরখানা মাঝে মাঝে ঘসেটিই ব্যবহার করত। কেন ব্যবহার করত সে খবরও জানতে আর বাকি নেই। ঘরখানা একটু নিরিবিলিতে বলে সে হোসেন কুলি খাঁর সেবা করত এখানে। সোফিয়া নিজে আমাকে বলেছে সেদিন। কি করছিলি এখানে? একটু সাজগোজ করছিলাম। সে তো দেখতেই পাচ্ছি, আমার পোশাক কেন পরেছিস? কত আস্পর্ধা! আর এক চপেটাঘাত। বুঝলাম সহজে ছাড়বে না। আমার মাথায় আগুন জ্বলছিল, তবু সহ্য করলাম। যদি লাথি দিতে আসে পালাতে হবে, নইলে বেগমগিরি আমার আজই শেষ হবে। ঘরের রাশিকৃত পরিচ্ছদ দেখিয়ে বলি, ওগুলো সবই কি আপনার বেগম সাহেবা? বিস্মিত হয়ে ঘসেটি ধীরে ধীরে সেদিকে এগিয়ে গিয়ে আস্তে আস্তে সব নাড়াচাড়া করে। আপন মনে বিড়বিড় করে কি যেন বলে। তারপর আমাকে প্রশ্ন করে, এসব কোথা থেকে পেলি? সব বেগমের ঘর থেকে একখানা করে চেয়ে এনেছি। তারা দিলে? দেবে না কেন? আমাকে সবাই স্নেহ করেন যে। ঘসেটি যেন বোবা হয়ে যায়। সে কিছুই বুঝে উঠতে পারছিল না। আমার গাল জ্বলে যাচ্ছিল, বোধহয় রক্ত ফুটে বার হচ্ছে। তবু ঘসেটির মুখ দেখে কৌতুক অনুভব করছিলাম। হঠাৎ সে চেঁচিয়ে ওঠে, কিন্তু আমার এই ঘরে কেন এসেছিস? এ ঘর আপনার? তা তো জানা ছিল না।
আমি জানতাম দক্ষিণ পশ্চিমের ঘরখানাই আপনার। তর্ক হচ্ছে? আমার সঙ্গে তর্ক? দূর হয়ে যায় এখান থেকে। সে এসে আমার চুল চেপে ধরে। যাচ্ছি বেগম সাহেবা। হোসেন কুলি খাঁ কি আবার এসেছেন? কি বললি? বলছি হোসেন কুলি খাঁ কি ঢাকা থেকে আবার মুর্শিদাবাদে এসেছেন? ঘসেটি থ হয়ে যায়। কি বলবে ভেবে পায় না। তার দৃষ্টি দেখে মনে হয় যেন আমাকে সে গিলে খাবে। আমি বলি, অমন করে তাকাবেন না বেগম সাহেবা, ভীষণ ভয় পাই আমি। কিন্তু এমন ঘন ঘন যাতায়াতে অর্থেরই অপচয় হয়, কোনো কাজ হয় না। এবারে ঘসেটি উন্মত্ত হয়ে ওঠে। বুঝলাম পালাতে না পারলে এখানেই আমার জীবন শেষ। সে যেভাবে আমার মাথার চুল ধরে রয়েছে, ছাড়িয়ে নেওয়া সম্ভব নয়, কিন্তু বেশিক্ষণ দেরি করাও উচিত নয়। মাথায় বুদ্ধি খেলে গেল। সুরসুরিতে ঘসেটির বড্ড ভয় আছে বলে জানি। বাঁ হাত দিয়ে তাকে সুরসুরি দিই। ছিটকে দূরে সরে যায় সে। এক মুহূর্ত বিলম্ব না করে বেগম সাহেবের ঘরের দিকে ছুটতে থাকি। তিনি ছাড়া আমাকে রক্ষা করার দ্বিতীয় কোনো লোক নেই এখন। আর একজন যে পারে, সে এখনও নবাব মহলের বাইরে রয়েছে। বাইরে না থাকলে এতক্ষণে অন্তত আমার কাছে একবার আসতো। ঘসেটি আমার পেছনে পেছনে বেগম সাহেবার ঘরে গিয়ে উপস্থিত হয়। সে ফেটে পড়ে, বলে, অনুগ্রহ দেখিয়ে জারিয়াদের মাথায় তুলেছ তুমি। পায়ের তলায় না রাখলে ওরা কখন ঠিক থাকে? এদের কিভাবে সিধে রাখতে হয় আজ তোমাকে দেখাবো। বাংলা, বিহার, উড়িষ্যার নবাবের বেগম হয়েও এতদিনে এটুকু শিখলে না? কি করেই বা শিখবে? সাধারণ লোকের বিবি ছিলে, হঠাৎ বেগম হয়েছ তো। বাজে কথা থাক, কি হয়েছে বলো। কি হয়েছে? ওর দিকে চেয়ে দেখো কেমন অপ্সরী সেজেছে। ও অপ্সরী সাজায় তোমার কি এসে যায়? তা তো বলবেই, দাসীবাদী সব বেগম সেজে বসে থাকবে। চমৎকার! এই না হলে বাংলার বেগম? উপস্থিত দিও না ঘসেটি। বেগম সাহেবার ধৈর্যচ্যুতি ঘটেছে বোঝা গেল। তোমার পেয়ারের জারিয়া আমার গায়ে হাত তুলেছে। সত্যি লুৎফা? না বেগম সাহেবা, ওকে সুরসুরি দিয়ে পালিয়ে এসেছি, নইলে উনি আমাকে মেরে ফেলতেন। কেন? উনি আমার ঘরে গিয়ে আমাকে দূর হয়ে যেতে বলেন। আমি কেন তা যাব? তাতেই ওর রাগ। হোসেন কুলি খাঁর কথা ইচ্ছে করেই উল্লেখ করলাম না। বিপদে পড়লে সেটাকে শেষ অস্ত্র হিসাবে ব্যবহারের জন্য তুলে রাখলাম। তাই নাকি? আর তুমি তা সহ্য করলে লুৎফা? কাউকে হুকুম করলে না কেন যাতে ঘসেটিকে বার করে দেয় ঘর থেকে? বেগম সাহেবা রীতিমতো উত্তেজিত। তুমি বলছো কি মা? ঘসেটির চোখ বিস্ফারিত। ঠিকই বলছি। ভবিষ্যৎ বাংলার বেগমের ঘরে ঢোকা তোমার পক্ষে ধৃষ্টতা। লুৎফা তোমাকে অপমান না করে দয়া দেখিয়েছে। ঘসেটির মুখের অবস্থা দেখে আমারই লজ্জা হলো। সে কি করবে, কি বলবে কিছুই বুঝতে পারে না। কেমন যেন একটা অসহায় ভাব। আমি গিয়ে তার হাত ধরি। থাক, ঢের হয়েছে, ছেড়ে দাও। সে ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে নিয়ে বলে, একটা কথা বলি মা, ভবিষ্যৎ বাংলার নবাব অত সহজে ঠিক হয় না। ঘসেটি! বেগম সাহেবা অস্বাভাবিক জোরে চেঁচিয়ে ওঠেন। তোমার ধমকে বাংলাদেশ কাঁপতে পারে, কিন্তু ঘসেটি কাঁপবে না। তার ঔদ্ধত্যে আমার রাগ হয়। বলি, বেগম সাহেবার ধমকে না কাঁপতে পারেন, কিন্তু আমি আপনাকে কাঁপিয়ে ছেড়ে দিতে পারি কেন ঘসেটি বেগম? তীক্ষ্ণ দৃষ্টিতে আমার মুখের দিকে তাকিয়ে সে তাড়াতাড়ি ঘর ছেড়ে চলে যায়। বেগম সাহেবা আমার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে বলেন, ব্যাপার কি লুৎফা? তোমার কথায় ও এমনভাবে পালিয়ে গেল কেন? আজ আমাকে কিছু বলতে আদেশ করবেন না বেগম সাহেবা। যদি কোনো দিন প্রয়োজন হয় আমি নিজে থেকেই বলবো। বেশ, তাই বলবে। বেগম হয়েছি বলে আমার প্রিয় গবাক্ষ পরিত্যাগ করিনি। বেগম হয়ে ঘরের মধ্যে চুপ করে বসে থাকা আমার ধাতে নেই। তাই দিনের মধ্যে কতবার যে মহলের নির্জন স্থানে গিয়ে দাঁড়ায় তার ঠিক ঠিকানা নেই। সিরাজ আবার যুদ্ধে গিয়েছে। এবারে বর্গীদের একেবারে শেষ করে আসবেন প্রতিজ্ঞা করে নবাব যাত্রা করেছেন তার নাতিকে সঙ্গে নিয়ে। বর্গীদের দুঃসাহস সীমা ছাড়িয়েছে। জগৎ শেঠের মধুগড়ের অগাধ জলরাশি না থাকলে বাংলার ধনদৌলত রক্ষা পেত না। নবাবের সাময়িক অনুপস্থিতির সুযোগে বর্গীরা কাশিমবাজার অবধি চলে এসেছিল। মধুগড়ের জলের মধ্যে ফেলা হলো দেশের যত মণিমুক্তা,
হিরে জহরত আর সোনাদানা, তাই নিঃস্ব হলো না বাঙালি বণিকেরা। তবু শোনা যায় অনেকের ধনরত্ন আর উদ্ধার করা সম্ভব হচ্ছে না। অতল জলরাশির কোথায় গিয়ে যে লুকিয়েছে তার হদিশ নেই। বর্গিরা যে একেবারে খালি হাতে ফিরে গিয়েছে তাও নয়, সামনে যা কিছু পেয়েছে তুলে নিয়ে গিয়েছে। সিরাজ নেই, শূন্য মনে দাঁড়িয়ে আছি। চেয়ে থাকি দূরে এমতাজ মহলের গম্বুজের চূড়ার অস্তমিত সূর্যের রক্তবর্ণ রশ্মির দিকে। হঠাৎ নিচে বাগিচার দিকে আমার দৃষ্টি পড়ে। চামেলি গাছের আড়ালে দাঁড়িয়ে সফিয়া আর মোহাম্মদের প্রেমালাপ চলেছে। সফিয়া বেগম হবার দুরাশা ছেড়েছে দেখছি। বেচারা নিরাশ্রয় মোহাম্মদকে বেগম সাহেবাই আশ্রয় দিয়েছেন। লোকটিকে আমার ভালো লাগে না। স্পষ্ট করে বলতে গেলে তাকে দেখে আমার ভয় হয়। কেমন একটা ক্রূর দৃষ্টি তার চোখে। কেন যে বেগম সাহেবা একে আশ্রয় দিয়েছেন জানি না। সফিয়া শেষে মোহাম্মদকে হৃদয় দিল, আর লোক পেল না। বেগম সাহেবাকে বলতে হবে সব ঘটনা। দুজনার শাদি দিয়ে দেব যত তাড়াতাড়ি সম্ভব। শাদি হলে আর তারা মহলে থাকতে পারবে না। সফিয়ার জন্য একটু কষ্ট হবে, কিন্তু মোহাম্মদ তো বিদায় নেবে। সিরাজ মোহাম্মদকে বড় বেশি পছন্দ করে। সে অসন্তুষ্ট হবে ভেবে আমি কিছু বলতে পারি না। হয়তো ভাববে তার সব ব্যাপারেই নাক গলাতে চেষ্টা করি। সিরাজের কোনো দোষ নেই, সে তোষামোদ পছন্দ করে। তোষামোদের ক্ষমতা মোহাম্মদের অদ্ভুত। অমন যে কর্কশ স্বভাব, কিন্তু বেগম সাহেবা আর সিরাজের কাছে একেবারে ভিজে বিড়ালটি। কেমন গলে পড়া ভাব। যে মানুষ এত সহজে তার ভোল পাল্টাতে পারে সে কখনো ভালো হয় না, হতে পারে না। সন্ধে হয়ে আসে। এমতাজ মহলের গম্বুজ ঝাপসা হয়ে গিয়েছে। মহলের চারিদিকে বাতি জ্বলে উঠেছে। নিজের ঘরে ফিরে যাব। নরম বিছানার উপর গা এলিয়ে দেব এখন। সিরাজ এ সময় হয়তো যুদ্ধ করছে, কিংবা শিবিরের মধ্যে বসে দাদুর সঙ্গে সারা দিনের যুদ্ধ সম্বন্ধে তার আলোচনা চলছে, কিংবা বোধহয় আহত, কিংবা আমার সারা দেহ শিউরে ওঠে। এমন অশুভ চিন্তা মাথায় আসে কেন? বাংলার ভবিষ্যৎ নবাব যুদ্ধক্ষেত্রে থাকবে, এটাই তো স্বাভাবিক, এটাই তো গৌরবের। যুদ্ধ করে দেশের শত্রুকে বিতাড়িত করবে, প্রজাদের মঙ্গলের জন্য জীবন পণ করবে, তবেই তো আদর্শ নবাব। তবে কেন নানা আশঙ্কায় মনটা ভরে ওঠে। যত ভাবি কোনো চিন্তা করব না, ততই যেন হাজার চিন্তা এসে মাথার মধ্যে জট পাকায়। একা থাকবো না, তার চেয়ে কোনো জারিয়াকে সঙ্গে নিয়ে আমার ঘরে যায়। তার সঙ্গে দুদণ্ড কথা বলে সময় কাটায়। এখন তারা আমায় অবহেলা করে না। আমাকে সন্তুষ্ট রাখার জন্য তাদের মধ্যে এখন তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলেছে। ঘসেটির প্রতিপত্তি এই কয়দিনেই অনেকটা কমে গিয়েছে। বেগম সাহেবা, পিছন ফিরে দেখি হামিদা দাঁড়িয়ে। কি হামিদা? ঘসেটি বেগমের ঘরে যাবার কি সময় হবে আপনার? তিনি ডাকছেন? হামিদা ঘাড় নাড়ে। চলো। ঘসেটি ছুটে এসে আমার হাত ধরে অভ্যর্থনা জানায়। বুঝলাম সে উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছিল, কিন্তু কেন? তার এ পরিবর্তন একটু অস্বাভাবিক নয় কি? ঘরে এসো লুৎফা, তোমাকে ডেকে পাঠিয়েছি বলে কিছু মনে করনি তো? না। জবাবটা সংক্ষিপ্ত। এর চেয়ে বেশি কিছু বলতে পারলাম না, কারণ মনের মধ্যে তখন হাজার জিজ্ঞাসা। পালঙ্কের ওপর বসিয়ে ঘসেটি নিজের হাতে এক পাত্র শরবত এনে দেয়। এতটা সৌজন্যের জন্য প্রস্তুত ছিলাম না। তাড়াতাড়ি হাত থেকে পাত্রটি নিয়ে বলি, কেন মিছিমিছি ব্যস্ত হচ্ছেন? গরম পড়েছে, তাই ওটুকু তোমার জন্য আনিয়েছি। শরবত আমি খাই না। ঘসেটির পক্ষে কিছুই অস্বাভাবিক নয়। পানীয়ের মধ্যে বিষ মিশিয়ে দিতে পারে। কৌশলে এড়িয়ে যাবার চেষ্টা করি। তবে থাক। তার চোখ মুখ লাল হয়ে উঠল। সে অপমানিত বোধ করছে। দুদিন আগে যে সবচেয়ে অবহেলিত একজন কৃতদাসী মাত্র ছিল, আজ সিরাজের অনুগ্রহে সে ঘসেটির নিজের হাতে দেওয়া শরবত পর্যন্ত প্রত্যাখ্যান করে। এ কি কম বেয়াদবি? আমাকে কেন ডাকছিলেন? শরবতের পাত্রটা একপাশে রেখে বলি, এমনি গল্প করার জন্যে। তোমার কি সময় নেই? আছে, মনে মনে ভাবি। তবু গল্প করার জন্য ডেকে আনার পাত্রে তুমি তো নও। নিশ্চয়ই কিছু উদ্দেশ্য রয়েছে। তবে সে উদ্দেশ্য সহসা প্রকাশ করবে না ঘসেটি।
ধীরে ধীরে ভাঙবে। আমি অপেক্ষা করি। সে আমার সামনে এসে দাঁড়ায়, নিজের গলা থেকে একটা বহুমূল্য মুক্তার মালা খুলে দিয়ে আমার গলায় পরিয়ে দেয়। এ কী করলেন? আমি আপত্তি করি। তোমায় দিলাম। সিরাজ আমার স্নেহের পাত্র লুৎফা, তোমাকে তাই স্নেহ করি। সেদিন তোমার পরিচয় পাইনি, তাই অমন ব্যবহার করেছিলাম, কিছু মনে করো না। আমি কিছু মনে করিনি বেগম সাহেবা। সে তোমার মহত্ব। এই মালা তোমার প্রতি আমার স্নেহের নিশানি হয়ে থাক। বেগম সাহেবার অশেষ দয়া। মুখে বললেও মনে মনে দস্তুর মতো চঞ্চল হয়ে উঠি। ভাবি কতক্ষণে উঠতে পারবো। ঘসেটিয়া অনেক কথাই বলে চলে, বুঝতে কষ্ট হয় না। সব কিছুর উদ্দেশ্য একটাই, আমাকে তোয়াজ করা। ছোট ছোট কথায় আমিও সাধ্যমতো জবাব দিয়ে যাই। সেদিন তুমি ও কথা বললে কেন লুৎফা? আমার মনে বড় লেগেছে। বুঝতে পারি এতক্ষণে আসল কথায় আসছে। কি কথা? অবাক হবার ভান করি। তুমি আমায় কাঁপিয়ে দিতে পারো? বেগম সাহেবাকে আপনি ওভাবে বললেন বলে আমার রাগ হয়েছিল, সেজন্য আজ ক্ষমা চাইছি। না না, ক্ষমা কেন, কাঁপাতে তো পারোই আমাকে। ভবিষ্যৎ বাংলার খাস বেগমের সেটুকু ক্ষমতা থাকবে না? অত ভেবে বলিনি। তবে কেন বলেছিলে? কথার প্যাঁচে হাঁপিয়ে উঠি। স্পষ্ট করে বলায় স্থির করলাম। ঘসেটির ঘরে যেন বাতাস বয় না। পুঞ্জীভূত পাপ আর অনাচার বহুকাল ধরে বাসা বেঁধে এ ঘরের বাতাসকে দূষিত করেছে। তার সুন্দর মুখেও অনাচারের ছাপ, তার ছন্দায়িত দেহে উচ্ছৃঙ্খলতার শ্লথতা। বলি, হোসেন কুলি খাঁর সঙ্গে আপনার সম্পর্ক কি তা আমার অজানা নয় বেগম সাহেবা। আমার চোখই আমার সাক্ষী। যেদিন আপনাকে মহলের সেই নির্জন জায়গায় গড়াগড়ি যেতে দেখে তুলে ধরতে চেয়েছিলাম, সেদিন দুহাত দূরের এক অন্ধকার কোণ থেকে সবই দেখেছিলাম। কাউকে এ কথা বলিনি, বলবো না। কিন্তু আপনাকে এই প্রতিজ্ঞা করতে হবে যে সিরাজের অমঙ্গল চিন্তা আপনি করবেন না। ঘসেটির মুখ সাদা হয়ে যায়। সে ভেতরে ভেতরে ভীত হয়ে পড়ে। আমার হাত দুটো তার দুহাতে তুলে নিয়ে বলে, বেশ, তাই হবে। আজ এই পর্যন্তই। পরের অংশ আবার পরবর্তী পর্বে শুনতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বিদায়।